আমি তো ভালোবাসি তোকে, লেখিকা সালমা চৌধুরী। আমার আবির ভাই কোথায়? আবির ভাই, ও আবির ভাই। বন্যা এক নিঃশ্বাসে 3বার ডেকে অতঃপর থামলো। ঠোঁটের কোণে সিক্ত হাসি ঝুলিয়ে মেঘের অভিমুখে চাইল। মেঘ রাগে ফোঁস করে শ্বাস ছাড়ছে, অভিমানে নাকের ডগা খুলে আছে। মেঘের অভিমানী চেহারা দেখে বন্যা মুখে হাসির প্রখর হলো। পরপর দুবার ভ্রু নাচাতেই মেঘ ভেংচি কেটে অন্যদিকে মুখ ঘোরালো। বন্যা মুচকি হেসে আবারও প্রশ্ন করল, আমার আবির ভাই কোথায়? মেঘ কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে গম্ভীর কণ্ঠে বলল, আবির ভাই তোর হলো কবে থেকে? তুই যেদিন থেকে আমার ভাসুরের বউ হয়েছিস সেদিন থেকেই উনি আমার আবির ভাই হয়ে গেছে। মেঘ দাঁতে দাঁত পিষে বলল, আমার আবির ভাই শুধু আমার। বন্যা শান্ত কণ্ঠে বলল, আমি কি বারণ করলাম নাকি? আমার আবির ভাই তো তোরই। আমার আবির বলবি না, মেজাজ খারাপ হয় আমার। তুই যখন আমার সামনে আমার ভাসুর মানে তোর জামাইকে ভাইয়া বলে ডাকিস, তখন আমার কেমন মেজাজ খারাপ হয় বল? আমি তোর ভাইয়াকে ভাইয়া বলে ডাকলে তোর কেমন লাগবে বলবো? তানভীর ভাইয়া বলে ডাকবো? মেঘ অগ্নিদৃষ্টিতে তাকিয়ে চিৎকার করলো, চুপ থাক, আমার ভাইয়া শুধু আমার ভাইয়া, বুঝতে পেরেছিস? বন্যা একটু সময় চুপ করে থেকে ফের বলল, তুই রাগ করে অসময়ে বাড়ি থেকে বেরিয়ে এলি, আমার ভাসুর আমাকে প্রশ্ন করলে কি জবাব দেব আমি? তুই বলবি তুই কিছু জানিস না, আমাকে তুই চিনিস না। বন্যা আর চোখে দূর রাস্তার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, ওই দেখ তোর ভাইয়া আসতেছে। বন্যা ঝটপট দুবরা ঘাস থেকে উঠে দাঁড়িয়ে জামা ঝেড়ে নিল। মেঘের পাশ থেকে ব্যাগটা টেনে দ্রুত গতিতে হাঁটতে শুরু করলো। এর মধ্যে মেঘও উঠে দাঁড়ালো। বন্যা কয়েক কদম সামনে এগোতেই তানভীর বন্যার ঠিক সামনে এসে বাইক থামালো। হেলমেট খুলতে খুলতে গুরুতর কণ্ঠে আওড়ালো, আমাকে দেখে পালাচ্ছিলে কেন? বন্যা এক পলক মেঘকে দেখে অত্যন্ত কোমল গলায় বলল, আপনি যাকে ভাবছেন আমি আসলে সে না। সঙ্গে সঙ্গে এক আঙ্গুলে মেঘের দিকে ইশারা করে ফের বলল, ওই মেয়েটাকে দেখছেন, আমি কিন্তু মেয়েটাকে একদমই চিনি না। মেঘ নামে কাউকে আমি চিনতেই পারি না। আমি হেঁটে বেড়াচ্ছিলাম আর হাঁটতে হাঁটতে এইখানে চলে এসেছি। তানভীর হেলমেটের উপরে কোণয় রেখে থুতনিতে 2 আঙ্গুল চেপে বন্যার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিল। বন্যার কথা শেষ হতেই ঠোঁটের স্থির হাসি টেনে বলল, ও আচ্ছা, এই তাহলে কাহিনী। তুমি হাঁটতে হাঁটতে 14 কিলোমিটার রাস্তা এলে, অথচ জানোই না কিছু। অচেনা এক মেয়ের সাথে গত 1 ঘন্টা 26 মিনিট যাবৎ গল্প করছো, সেই দিকেও খেয়াল নেই। তুমি যে আমার বউ সেটা মনে আছে তো? নাকি আমি কে তাও ভুলে গেলে? বন্যা ঘন ঘন পল্লব ঝাপটে ধীর গলায় বলল, আপনাকে খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। আপনি কি নাটক করেন? না, একদমই না। আমি সিনেমা করি, পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি। প্রেমের নাম বেদনা, আমার বউ আমায় চেনে না। বন্যা নিঃশব্দে হেসে মেঘের দিকে তাকালো, চাপা স্বরে বিড়বিড় করে বলল, আপনার বোন বলেছে আমি তাকে চিনি না, এটা সবাইকে বলার জন্য। তানভীর কপাল গুটিয়ে মেঘের দিকে নির্বিকার ভঙ্গিতে বলল, এই মেয়ে কে? আমিও তাকে চিনি না। আমি আমার বউকে নিতে এসেছি। যার যার বউ, দায়িত্ব তার তার। আল্লাহ তোমার কাছে লক্ষ কোটি শুকরিয়া, আমার বউ আমাকে ভুলেনি। মেঘ কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে বিরক্তির স্বরে বলল, কালে কালে কত কি দেখবো, এত ঢং নিতে পারছি না। মেঘ মুখ ভেঙচিয়ে তানভীরদের পাশ কাটিয়ে যেতে লাগলো। তানভীর মুচকি হেসে আস্তে করে বলল, সামনে যাও আপু, তোমার ঢং স্বয়ং দাঁড়িয়ে আছে তোমার অপেক্ষায়। তানভীরের কথায় মেঘ শুনল কিনা বোঝা গেল না। মেঘ হাতে থাকা সাইড ব্যাগটা
ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটতে লাগলো। তানভীর বন্যাকে ইশারা দিল বাইকে ওঠার জন্য। বন্যা এগিয়ে এসে জানতে চাইল, আবির ভাই এসেছেন? হ্যাঁ। কোথায়? ভাইয়া ভাইয়া আছে জায়গা মতো। তোমার ভাবতে হবে না। তুমি তুমি কেবল আমাকে নিয়ে ভাববে। ভাইয়ার বউ ভাইয়া সামনে নেবে। তানভীরের কথায় বন্যা লাজুক হাসলো। তানভীর আবারও বলল, তুমি এইখানে এসেছো সেটা আমাকে জানানো দরকার ছিল না? বন্যা বাইকে বসতে বসতে বলল, মেঘ আমার ফোন নিয়ে বন্ধ করে রেখেছিল। এই মেয়ে এই মেয়েকে নিয়ে আর পারি না। একজনের রাগ 10 জনের সাথে দেখাবে। এত অভিমান মনের মধ্যে কিভাবে পুষে রাখে আল্লাহই ভালো জানে। বন্যা চাপা নিঃশ্বাস ছেড়ে বলল, মেঘ ভাইয়ার উপরে খুব রাগ করেছে। আপনি আর ভাইয়া দুইজনেই ওর সাথে অন্যায় করেছেন। একটা সাধারণ বিষয় নিয়ে কেউ এত বাড়াবাড়ি করে? বাড়াবাড়ি করলাম কোথায়? গতকাল ভাইয়ার 30 মিনিটের মধ্যে গুরুত্বপূর্ণ মিটিং ছিল। আমি সব কাগজপত্র রেডি করে এসেছি। ভাইয়া বনুকে 1 কাপ কফি করে দিতে বলেছিল। সে সে 20 মিনিট লাগিয়ে স্পেশাল কফি করে এনেছে। যেইমাত্র ভাইয়ার মিটিং শুরু হয়েছে, অমনি রুমের টাইলসে স্লিপ খেয়ে কফির মগ সামলে ভাইয়ার উপরে গিয়ে পড়েছে। কাগজপত্র, ল্যাপটপ, ফোন, মিটিং সব শেষ। সবচেয়ে বড় বিষয়, ভাইয়ার হাতে শরীরের পর্যন্ত গরম কফি পড়েছে। তার জন্য ভাইয়া রেগে ধমক দিয়েছিল। একটু জোরেই ধমক দিয়েছিল। তার জন্য গতকাল থেকে গাল ফুলিয়ে বসে আছে। বাসায় কারোর সাথে কথা বলছে না। কান্না করে আব্বুর কাছে বিচার দিয়েছে। মেঘের আদরে কান্না দেখে আব্বু ভাইয়াকে যা তা কথা শুনিয়েছে। আমাকেও ছাড় দেয়নি আব্বু। এই দায় কার বলো? বন্যা রাশভারী কণ্ঠে বলল, আপনার। সব দোষ আপনার। আমি কি করলাম? ভাইয়ার কতটা ক্ষতি হয়েছে বনু সেটা একবারও বোঝার চেষ্টা করছে না। এদিকে আব্বুর ধমক খেয়ে ভাইয়ার মনে হচ্ছে সে আজও আদর্শ স্বামী হতে পারেনি। তার স্ট্রাগল, ভালোবাসা সবকিছু মিথ্যা মনে হচ্ছে। এই নিয়ে চলছে মান অভিমান। এখানে আমার দোষ কোথায়? আমি শুনেছি আপনি দুজনের রাগারাগি কমানোর চেষ্টা করার বদলে তাদের মধ্যে ঝামেলা আরো বাড়িয়ে দিয়েছেন। তানভীর মৃদুস্বরে বলল, আমি তাদের দুজনকেই খুব ভালোবাসি, খুব ভালোভাবে চিনি। দুজনেই ভাঙবে, তবুও মচকাবে না। একজন অন্যজনকে ছাড়া খাবে না, ঘুমাবে না। অথচ তারা এমন ভাব নিবে যেন 100 বছরেও তাদের এই রাগ ভাঙবে না। ভাইয়া কি পারবে মেঘের রাগ ভাঙাতে? দেখতে চাও? মোনা ঘন ঘন এপাশ ওপাশ মাথা নেড়ে জবাব দিল, না না, আমি দেখতে চাই না। শত হোক ভাইয়া আমার ভাসুর হন। রাস্তার পাশে একটা অলকানন্দা ফুলের গাছ, যাতে হলুদ রঙের ফুলগুলো ঝলমল করছে। মেঘ যেতে যেতে থমকে দাঁড়ালো। ব্যাগ থেকে ফোন বের করে গাছের কাছে দ্রুত এগিয়ে গেল। 2টা ছবি তুলে যেইমাত্র একটা ফুল ছিঁড়তে যাবে, অমনি দোতলা থেকে একটা পিচ্চি ছেলে চিৎকার করলো, এই ফুল নিচ্ছে কে রে? মেঘ দ্রুত পায়ে দূরে সরে দাঁড়ালো। আমতা করে বলল, একটা ফুল নেই? না। মেঘ মন খারাপ করে ফুলগুলোর দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো। পিচ্চিটার দিকে চেয়ে আবারও বলল, একটা নেই? পিচ্চিটা কণ্ঠস্বর ভারী করে চিৎকার করলো, না না না। মেঘ ভ্রু কুঁচকে বিড়বিড় করতে করতে চলে যেতে লাগলো। মেঘের হাবভাব দেখে পিচ্চিটা ফের ডাকলো, এই মেয়ে, নিয়ে যাও ফুল। একটাই নেবে কিন্তু। মেঘ দাঁতে দাঁত পিষে বলল, লাগবে না। মেঘ ফুটপাতে রাস্তা ধরে হাঁটছে। কিছু দূর যেতেই মনে হলো কেউ তার পিছু পিছু হাঁটছে। মেঘ একটু থেমে পেছনে ফিরে তাকালো, কিন্তু কোথাও কারোর অস্তিত্ব নেই। মেঘ আবারও হাঁটতে লাগলো। আশেপাশে কোথাও রিকশার কোনো অস্তিত্ব নেই। মেঘের মনের মধ্যে ভয় ঢুকে গেছে। এক পা
দুপা হাঁটছে আর বারবার থেমে দাঁড়াচ্ছে। ভয়ে ভয়ে ব্যাগ থেকে ফোন বের করে আবিরের নাম্বার বের করলো। ডায়াল করতে যাবে, তখনই মনে হলো তারা গতকাল থেকে কেউ কারোর সঙ্গে কথা বলছে না। সামান্য কারণে কল দিয়ে কথা বলে ফেললে ভালো দেখাবে না। মেঘ ফোন ব্যাগে রেখে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো। খানিক থেমে যখনই হাঁটা শুরু করবে, তখনই মেঘের ওড়নায় টান পড়লো। মেঘ তৎক্ষণাৎ গলার সামনের ওড়না চেপে ধরে আতঙ্কে পিছে ঘুরলো। সামনে দাঁড়িয়ে আছে আবির। অনাকাঙ্ক্ষিত সময় অপ্রত্যাশিত ব্যক্তির উপস্থিতি হৃদয়ে তোলপাড় চালাচ্ছে। অপরিচিত কেউ ভেবে যতটা আতঙ্কিত হয়েছিল, নিজের প্রিয় মানুষটাকে দেখে সে আতঙ্ক বিলীন হতে সময় লাগলো না। আবির এক হাতের আঙ্গুল দিয়ে ওড়নার মাথায় পেঁচাতে পেঁচাতে মেঘের গা ঘেঁষে দাঁড়ালো। অন্য হাতে থাকা অলকানন্দ ফুলটা মেঘের কাছে গুজে দিতে দিতে বলল, ফুলকে যেমন ফুলের সাথে রাগ করা মানায় না, তেমনি আবির তার মেঘ ছাড়া একদমই বেমানান। মেঘের শরীরে শিরা উপশিরায় বহমান রক্ত প্রবল জোরালো হচ্ছে। ভয়, আতঙ্ক সবকিছুর ঊর্ধ্বে প্রিয় মানুষের স্পর্শ মনে সাহস পাওয়ার একমাত্র অবলম্বন। মেঘ আর চোখে আবিরের গলার দিকে তাকিয়ে আছে। অবচ্ছন্ন রোদে আবিরের ছাপ দাড়িগুলো ঝলমল করছে। না চাইতেও গাল স্পর্শ করতে ইচ্ছে করছে, কিন্তু অভিমানেরা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে তাকে। সহসা গাল ফুলিয়ে নিঃশব্দে নিঃশ্বাস ছেড়ে গুরুগম্ভীর কণ্ঠে মেঘ বলল, আপনি এখানে এসেছেন কেন? আমার বউকে ছাড়া আমি চোখে অন্ধকার দেখি, কি করব বলো? চোখে ডাক্তার দেখান। কালো সানগ্লাসের বদলে সাদা চশমা ধরিয়ে দেবে, তখন খুব ভালো লাগবে। আবির ভরাট কণ্ঠে বলতে শুরু করলো, স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী ঘর থেকে এক পা বের হতে পারে না। সেখানে তুমি আমার রুম থেকে বেরিয়ে দিব্যি টই টই করে এখানে চলে এলে। মেঘ ইতস্তত ভাবে জবাব দিল, আমি অনুমতি নিয়েছি। কখন, কিভাবে, আমি কোথায় ছিলাম? স্বপ্নে। আবিরের কপালে ভাঁজ ফেলে ফের জিজ্ঞাসা করলো, আমি কি অনুমতি দিয়েছিলাম? মেঘ এবার আবিরের অভিমুখে থেকে দৃষ্টি সরিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে মিহি কণ্ঠে বিড়বিড় করলো, আমি এত ভালো? আমার স্বপ্নে আপনি বরাবরই সেরা। অভিমান, অভিযোগের আগে সব বুঝে যান। রাগ, সে তো অবিশ্বাস্য ব্যাপার। হাসি ছাড়া আপনার ঠোঁটে কিছুই মানায় না। আর বাস্তবে সম্পূর্ণ ভিন্ন। আপনার ঘুম ভাঙলে আমাকে ধমক দেন। সারাদিন মুখ গোমড়া করে থাকা আপনার বদভ্যাস হয়ে যাচ্ছে। হাসি তো দূরের কথা, আপনার ঠোঁট থেকে সিগারেটই সরে না। আবির অগ্নিদৃষ্টিতে তাকিয়ে চিৎকার করলো, সিগারেট? আমি কবে সিগারেট খেলাম? এই তো সেদিন। কবে? মনে নেই। আবিরের মেজাজ তুঙ্গে। রাগে কটমট করে বলল, সব বিষয়ে মজা করা অন্যান্য, সাধারণ অন্যায় না, মারাত্মক অন্যায়। গত 1.5 বছরে যে জিনিস আমি ছুঁয়েও দেখিনি, সেটা নিয়ে মিথ্যা বলা আমার একদমই পছন্দ না। মেঘ আমতা আমতা করে বলল, ইদানিং আপনার ঠোঁটগুলো কালো লাগে, তাই ভেবেছি আবার বোধহয় খাওয়া শুরু করেছেন। আবির কথা দিলে কথা রাখে, আর যদি সেটা মেঘকে দেওয়া কোনো কথা হয়, তবে আমি তো সে কথা রাখবে। তার প্রমাণ আপনি আগে বহুবার পেয়েছেন ম্যাম। আর রইল বাকি ঠোঁট কালোর কথা, সেটা তো অন্য কারণে হতে পারে। কি কারণ? আবির মলিন কণ্ঠে জবাব দিল, বউয়ের ভালোবাসার অভাবে, অভিমানের কারণে। মেঘ ভেঙচি কেটে বলল, সে আপনার বউ আপনাকে ভালোবাসে কিনা, আপনাকে ভালোবাসলো কি বাসলো না, সেই দায়ভার আমার না।
আপনার বইয়ের অভিমান অভিযোগের গল্প শুনে আমার কোনো কাজ নেই। ভালো থাকুন। মেঘ নির্বিকার ভঙ্গিতে হাঁটতে শুরু করলো। আবির পেছন থেকে আবারও বলল, ভালো থাকতে দিলে তো থাকবো। রাগ না হয় দুটো কথা রাগে না হয় দুটো কথা বলেই ফেলেছিলাম, তার জন্য এত রাগ? মেঘ ঘাড় ফিরিয়ে তেজি কণ্ঠে বলল, আপনার ভালোবাসা আমি অন্ধ হলাম, আর অবশেষে আপনি আমাকে অন্ধ বলেই গালি দিলেন। বিষয়টা ঠিক তেমন? আবির হাত দিয়ে মাথা চেপে বলল, আমার সত্যি খুবই অন্যায় হয়েছে। তোমাকে ধমক দিয়ে আমি মস্ত বড় অপরাধ করে ফেলেছি। প্লিজ ক্ষমা করো না আমাকে, প্লিজ। মেঘ গোছে ভ্রু কুঁচকিয়ে বলল, অতিরিক্ত ভাব নেওয়া ছেলে আমার একদমই পছন্দ না। তুমি কি চাচ্ছ আমি মাঝ রাস্তায় কান ধরে দাঁড়িয়ে থাকি? তবে কি মাফ করবে আমাকে? আবির গম্ভীর চাহনিতে থমকে গেল। মেঘ নিশ্চুপ চোখে চেয়ে থেকে ধীর গলায় বলল, না। তাহলে করছো কেন এমন? সরি। কেন? আমি খুব বাড়াবাড়ি করে ফেলেছি তাই। আবির বলল, বুঝতে পেরেছো তাহলে? মেঘ ভেজা কণ্ঠে জবাব দিল, আপনি গতকাল থেকে আমার সঙ্গে কথা বলছিলেন না, তাই আমার খারাপ লাগছিল। রাগে যা মন চেয়েছে তাই করেছি। দেখলাম তো। আর একটু হলে আমাকে ইফটিজার বানিয়ে পুলিশের হাতে ধরিয়ে দিতে। আগামীকাল নিউজ হতো, নিজের সুন্দরী বউকে ইফটিজিং করতে গিয়ে পুলিশের কাছে হাতে নাতে ধরা পড়েছে খানবাড়ির অযোগ্য লাফাঙ্গার ছেলে সাজ্জাদুল খান আবির। মেঘ ভ্রু উঁচিয়ে প্রশ্ন করল, আপনি খানবাড়ির অযোগ্য ছেলে? জি। কেন? কারণ আমার 16 বছরের ভালোবাসা, তোমাকে নিজের করে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা সব নিকট বাচ্চামো মনে হয়। আমি আবির সমুদ্র দূরে থেকেও নিজের সাথে নিজেই লড়াই করে বেঁচেছি। এসবই এখন অহেতুক, কারণ আমি আজও আদর্শ স্বামী হতে পারিনি। খানবাড়ির রাজকন্যাকে রাজরানীর মর্যাদা দিতে পারিনি। আমি ব্যর্থ, সত্যি ব্যর্থ। মেঘের দু চোখ ছলছল করছে। মনের ভেতর জমে থাকা অভিমান কখন যে গলতে শুরু করেছে নিজেও বুঝতে পারেনি। আবির 2 কদম এগিয়ে মেঘের গা ঘেঁষে দাঁড়ালো। গালের নিচে পর্যন্ত গড়িয়ে পড়া চোখের পানি মুছে দিল। মেঘের চোখে চোখ রেখে আবির বলল, তোমার মনের করে জমে থাকা অভিমান, আমার নির্ঘুম রাত কাটানোর একান্ত সত্তা। তুমি আমার অদৃষ্টের সুধাম, মায়াবী রাতের পূর্ণিমার চাঁদ। ভালোবাসি তোমায় নিজের চেয়েও বেশি। বিকেলের শেষ ভাগ। একটা বাগান বিলাস গাছের নিচে আবির মেঘ মুখোমুখি দাঁড়িয়ে আছে। আশেপাশে নীরবতা বিরাজমান। আবিরের শক্তপোক্ত হাতে মেঘের ছোট্ট কোমল হাতটা বন্দী হয়ে আছে, কোনো মতে ছাড়াতে পারছে না। মেঘের ফর্সা আদল ধীরে ধীরে রক্তবর্ণ ধারণ করছে। অকস্মাৎ মুখ ফুলিয়ে চোয়াল শক্ত করল। মেঘের গম্ভীর দৃষ্টি আবিরের চোখে নিবদ্ধ। আবিরের হাতে থাকা হাতটাকে ছাড়ানোর সব চেষ্টা বৃথা গেল। আবির 2 কদম পিছিয়ে দেওয়ালের পিঠ ঠেকিয়ে দাঁড়ালো। ঠোঁটে বেঁকিয়ে মৃদু হেসে পরপর 2 বার ভ্রু নাচালো। মেঘ আলগোছে ভেঙচি কেটে কটমট করল, ছাড়ুন, বাসায় যাব। আবির গম্ভীর ভাব নিয়ে বলল, বাসা থেকে বের হওয়ার সময় মনে ছিল না এখন বাসায় যাওয়ার কোনো দরকার নেই, আজ সারা রাত এখানেই থাকবে। মেঘ নিজের ভুল বুঝতে পেরে চাপা স্বরে বলল, আকাশ মেঘলা, বৃষ্টি নামুক, বৃষ্টিতে ভিজবো 2 জন। সমস্যা আছে কোনো? আব্বু বকা দিবে। একদিন বৃষ্টিতে ভিজেছিলাম, তারপর কি হয়েছে মনে নেই? তখন তুমি আমার প্রেমিকা ছিলে, আর এখন বউ। আবিরের মুখে কথাটা শুধুমাত্র
মেঘের বুকের বাঁ পাশে কেঁপে উঠল। শোনা মাত্র মেঘের বুকের বাঁ পাশ কেঁপে উঠল। অনুভূতিটা হৃদয়ে দোলা দিচ্ছে। আবিরের মুখে প্রেমিকার শব্দটা খুব কমই শুনেছে মেঘ। বরাবরই তীব্র অধিকার নিয়ে আবির বউ বলে ডেকে এসেছে। বিয়ের পর সেই ডাকের তীব্রতা বেড়েছে হাজার গুণ। সর্বক্ষণ সবার মুখে আবিরের বউ লেগেই থাকে। এখন খানবাড়ির প্রতিটা ইট পাথরের দর্পণে মেঘ আবিরের বউ, যেমন আমার বউ না বলে আবিরের মস্ত বড় পাপ হবে। আবিরের মুখে আমার বউ শুনতে শুনতে ইদানিং মেঘ নিজের নামটা গুলিয়ে ফেলেছে। কেউ জিজ্ঞাসা করলে মুখে ফসকে বলে ফেলে আবিরের বউ। সেই দিন ভার্সিটিতেও এমন একটা কাণ্ড করে বসেছে। বৃষ্টির দিন ছিল, ভার্সিটিতে যাওয়ার পথে বৃষ্টি কমেছিল। ডিপার্টমেন্টের কাছাকাছি যেতেই ঝুম বৃষ্টি শুরু হয়েছে। দিশা না পেয়ে এক দৌড় দিয়েছিল। ব্যালকনিতে গিয়ে থামতেই অন্য ডিপার্টমেন্টের এক স্যারের সাথে ধাক্কা। হুড়মুড়িয়ে সরি স্যার বলতে বলতে দূরে সরে দাঁড়িয়েছে, কিন্তু তাতে বিশেষ কোনো লাভ হয়নি। স্যার মুখের ওপর ধমক দিয়ে বলেন, এই মেয়ে, স্যার ম্যাম দেখো না, নাম কি তোমার, কোন ডিপার্টমেন্টে পড়ো? মেঘ ভয়ে জড়সড় হয়ে জবাব দিল, আবিরের বউ। তৎক্ষণাৎ ষষ্ঠ ইন্দ্রিয় সতেজ হলো। দুই হাতে নিজের মুখ চেপে ধরল। আবির স্যার গম্ভীর কণ্ঠে আওড়ালো, কি নাম বললে? মুখ থেকে হাত সরিয়ে মেঘ আমতা আমতা করে বলল, স্যার মাহাদিবা খান মেঘ, উদ্ভিদ বিজ্ঞান ডিপার্টমেন্ট। স্যারের চেহারা গম্ভীর ভাব তখনও বহমান। কিছু একটা বলতে যাচ্ছিল, তখনই কেউ একজন স্যারকে ডাকলেন। মেঘ সেই যাত্রায় খুব করে বেঁচেছে। মেঘ মনে মনে বিড়বিড় করলো, আবির ভাইয়ের প্রেমিকা, ইস, শুনতে কত ভালো লাগছে। মেঘের ঠোঁটে মিটিমিটি হাসি দেখে আবির তপ্ত স্বরে বলল, শোনো, তোমার উপরে আমার অধিকার এখন সবচেয়ে বেশি। এক বাড়িতে থাকি বলে এটা ভেবো না আমি আমার শ্বশুরের কথায় উঠবো আর বসবো। আবিরের কথায় মেঘের ভাবনায় ছেদ করে ভ্রু উঁচিয়ে মিষ্টি হেসে প্রশ্ন করল, কথাটা কি আপনার শ্বশুর আব্বাকে জানাবো? তোমার আমার মাঝে শ্বশুর আব্বাকে দরকার আছে। ওনারা মুরব্বী মানুষ, থাকুক না ওনাদের মতন। ও তাই? আবির মৃদু হেসে বলল, জি ম্যাডাম। মেঘ আশেপাশে নজর বুলিয়ে আস্তে করে বলল, স্যার অনুগ্রহ করে এখন চলুন, না হয় সত্যি সত্যি ভিজতে হবে। আবির আর কথা বাড়ালো না। আবহাওয়া সত্যি খারাপ, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। আবির মেঘের হাত ছেড়ে হাঁটতে শুরু করলো। মেঘ গুটি গুটি পায়ে হাঁটছে আর অতীতের স্মৃতিগুলো ভাবছে। একটা সময় ছিল আবিরের সঙ্গে বাইরে বের হওয়ার জন্য, ঘোরার জন্য, একটু গল্প করার জন্য কতই না ছটফট করত। বৃষ্টিতে ভিজতে কত বায়না করত। সে সব এখন অতীত। এখন মানুষটাকে দেখার জন্য একটু ছটফট করতে হয় না। ঘুম ভাঙলে সবার প্রথমে এই মানুষটার মায়াবী চেহারাটা নজরে পড়ে। আগে আবিরের সাথে 2 মিনিট কথা বলতে গেলে হার্টবিট কয়েক গুণ বেড়ে যেত। সেই মেঘ এখন আবিরের বুকে মাথা রেখে আবিরের হার্টবিট গোনে। ভাবা যায়, ভালোবাসা কতই না অদ্ভুত। অপূর্ণতায় অশান্তি মিলে আর পূর্ণতায় প্রশান্তি। ভাবতে ভাবতে হঠাৎ নজর পড়ল আবির অনেকটাই সামনে চলে গেছে। কারোর সাথে ফোনে কথা বলতে ব্যস্ত, তার জন্য মেঘকে খেয়াল করেনি। মেঘ এক ছোটে আবিরের পাশে গিয়ে থামলো। মেঘের উপস্থিতি টের পেয়ে আবির যেই ঘাড় ঘোরাবে অমনি মেঘ 2 হাতে আবিরের বাহু চেপে ধরলো। আবির রাকিবের সাথে কথা বলছে, আর চোখে মেঘের দিকে তাকিয়ে মুচকি হেসে রাকিবের উদ্দেশ্য করে বলল, ফোন রাখ, এখন বউকে সময় দিতে হবে। ওপাশ থেকে রাকিব বলল, বিগত 3 ঘন্টা 57 মিনিট যাবৎ
সেই কাজই করছিস ভাই। বিয়ে তো অনেক দিনই হলো, বইয়ের প্রতি ভালোবাসাটা এবার একটু কমা। তোর কি সমস্যা? আমার হিংসে হয়, এত প্রেম সহ্য হয় না। কেন? আমার বউটা সারাদিন আমাকে একবারও কল দেয় না। আমি যখনই কল দিই তখনই বলে ও খাচ্ছে, এখন ঘুমাচ্ছে, এখন সাজছে, এখন কাজ করছে। ভুলেও একবার বলে না আমি রাগ করে আছি, আমি অভিমান করেছি, আমাকে নিয়ে ঘুরতে যাও, সময় দাও। উল্টো আমি ঘুরতে যাওয়ার কথা বললে বিয়ে হয়ে গেছে, এখন আবার কিসের ঘোরাঘুরি? কাজ নেই তোমার? অফিসে কাজ ফেলে আমাকে ডিস্টার্ব করলে আমি আবির ভাইয়াকে কল দিয়ে বলবো তোমাকে চাকরি থেকে বরখাস্ত করে দিতে। এই পাগলকে কে বোঝাবে? সে সে যাকে যত্নশীল বস ভাবছে, সেই বস ছুতো পেলেই বউয়ের কাছে ছোটে। আর তার কাছে মিটিং এর থেকেও বউ বেশি ইম্পর্ট্যান্ট। আবির তেজপূর্ণ কণ্ঠে বলল, তোর বক বক রাতে শুনবো, এখন রাখছি। রাকিব মনমরা ভঙ্গিতে বলল, কেউ আমায় বুঝলো না। আবির মুচকি এসে কল কেটে দিল। মেঘের মনোযোগ তখনও আবিরের হাতের দিকে। খুব শক্ত করে হাতটা ধরেছে, যতটা শক্ত করে আবির একটু আগে ধরেছিল। আবির মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, কি ভাবছো? চা খাবেন? এই না বললে বৃষ্টি আসবে, বাসায় যেতে হবে। আসুক বৃষ্টি, অনেকদিন হলো আপনার সাথে চা খাওয়া হয় না, একসাথে সন্ধ্যার আকাশ দেখা হয় না। আবির কপালে ভাঁজ ফেলে বলল, তোমাকে কতবার বলেছি চলো আমাদের বাড়িতে কিছুদিন থাকি, নিজেদের মতন করে সময়টা দিতে পারবো। প্রতিদিন ভোরের আকাশ দেখবো, চায়ের কাপের সাথে গধূলির সময় কাটাবো, মাঝরাতে নির্জন রাস্তায় দুইজন হাতে হাত রেখে হাঁটবো। তারপর কুকুর দৌড়ালি দিলে এলোপাতাড়ি ছুটতে ছুটতে ধপাস করে পুকুরে পড়বো। আবির রাগী চোখে গোল করে তাকালো, গম্ভীর কণ্ঠে বলল, তোমার মাথায় কি ভালো কিছু আসে না? যত সব ফালতু চিন্তা ভাবনা। না মানে মাঝরাতে কুকুর ছাড়া আর কেউ রাস্তায় থাকে না, অবশ্য পাগলও ধরতে পারে। তোমাকে দেখলে পাগলও ভয় পাবে, দূর থেকে সালাম দিয়ে পালাবে। মেঘ ঠোঁট ফুলিয়ে বলল, বলেছে আপনাকে। আবির শান্ত কণ্ঠে বলল, তুমি তো আমার কোনো কথাই মানো না, একদিনের জন্য ওই বাড়িতে যেতে চাও না। তোমার জন্য কত কষ্ট করে বাড়িটা করলাম, এভাবে বাসা থেকে চলে গেলে আব্বু আম্মু কি ভাববে? বড় আব্বু বড় আম্মু ওনারা তো কষ্ট পাবে, ভাববে ছেলের পর হয়ে গেছে, বউ নিয়ে আলাদা থাকতে চায়। এটাকে আলাদা থাকা বলে না, ঘুরতে যাওয়া বলে। এক প্রকার হানিমুনও বলতে পারো। হানিমুন মানুষ কতবার করে? কাউকে না বলে কক্সবাজার গিয়েছিলাম বলে আমার বান্ধবীরা এখনো আমাকে খোঁচায়, ফাজলামো করে। আমি আর হানিমুনে যাব না। কে খোঁচায় নাম বলো শুধু, বাকিটা আমি দেখছি। মিনহাজ, তামিম নাকি অন্য কেউ? বন্যা। আমি হুঙ্কার দিতে গিয়েও থেমে গেল। বন্যার নাম শুনে নিশ্চুপ হয়ে রইল। কয়েক সেকেন্ড চুপ থেকে ধীর গলায় বলল, ও আচ্ছা, তাই না? শুনবে তবে কি? তুমি, পরিবার, ব্যবসা, তানভীরের বিয়ে, সবকিছুর কথা ভেবে আমি দ্রুত ঢাকায় ফিরে এসেছিলাম। তোমার ভাই মানে তানভীর অলরেডি আমার থেকে 2 মাসের ছুটি নিয়ে রেখেছে, দেশের বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান করছে। কমপক্ষে 1 মাস কারোর সাথে যোগাযোগই রাখবে না। সত্যি? হ্যাঁ, তোমার বান্ধবী ফিরলে তারপর তুমিও বলতে পারবে। মেঘ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আস্তে করে বলল, আমাদের হানিমুনের সময়টা কম হয়ে গেল না? সেজন্যই ভাবছি সামনের মাসে একটা ট্যুর দেব। কোম্পানির কিছু কাজ আছে, সাথে তোমাকেও নিয়ে যাব। তানভীরের আগে দেশের বাইরে হানিমুনটা আমরাই করে আসবো ইনশাল্লাহ। কোথায়? এখন কিছু বলবো না, আগে তোমার পাসপোর্ট করতে হবে। ভাইয়া জানে না? কেউ কিছুই জানে না।
তুমিও আগ বাড়িয়ে কাউকে কিছু বলবে না, তোমার বেস্ট ফ্রেন্ড বন্যাকেও না, মনে থাকবে? জি। আবির আর কিছু বলল না, নিশ্চুপ চুপ করে হাঁটছে। মেঘ চোখ ঘুরিয়ে আশেপাশের মানুষদের দেখছে। ব্যস্ত শহরের সকল ব্যস্ততার মাঝে মেঘের নজর শুধু কাপলদের দিকে। কেউ কেউ শাড়ি পরেছে, চুলে ফুল দিয়ে, বয়ফ্রেন্ড কিংবা হাজবেন্ডের হাতে হাত রেখে রাখছে। কত স্নিগ্ধ সেই দৃশ্য। মেঘ নিজের দিকে এক নজর তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মনে মনে বিড়বিড় করলো, আজকের পর রাগ করলে শাড়ি পরে বের হতে হবে, চুলে ফুল দিয়ে সেজেগুজে ঘুরতে হবে। তবেই না মানুষ আমাদের দিকে তাকাবে। না হয় আবির ভাইয়ের পাশে আমাকে বড্ড মেয়ে লাগবে। আবির মেঘ চা খেতে খেতে গল্প করছে। মেঘ অন্যমনস্ক চোখে দূরে তাকিয়ে আছে। কয়েক মুহূর্ত পর হঠাৎ ডাকলো, আবির ভাই। জি আপু। আপু শব্দটা কর্ণকুহরে প্রবেশ মাত্রই চোখ বড় বড় করে তাকালো, শক্ত কণ্ঠে বলল, আপু আপু বলছেন কাকে? তোমাকে। আমি আপনার আপু হই? আবির উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করলো, আমি কি তোমার ভাই হই? মেঘ দাঁত দিয়ে জিভে কেটে আওড়ালো, ভাই বলে ফেলেছি নাকি? সরি। হ্যাঁ, প্রতিবার ভাই বলবে আর সরি বলবে, তাই না? কিন্তু তার হচ্ছে না। এখন থেকে তুমি ভাই বললে আমিও আপু বলবো। এখন এখন দেখবে দিনে কতবার ভাই ডাকো। মেঘ ঠোঁট বাঁকিয়ে বলল, আমি আবির ভাই বললে অভ্যস্ত, কিন্তু আপনি তো আপু বলে অভ্যস্ত না। অভ্যাস করব? তোমাকে হাজারবার বলেছি আবির ডাকো, কিন্তু না, তুমি পারবে না। ঠিক আছে, আমি আপু বলছি। মেঘ আপু, আপনি কি আরেক কাপ চা নেবেন? ছি, কি বলছেন এসব? প্লিজ আমাকে আপু ডাকবেন না। মানে মানতে পারি, তবে এক শর্তে। কি? আবির বলো। আবার? এখন থেকে প্রতিবার। আমি পারবো না। আবির ধমকের স্বরে বলল, বলো। মেঘ ঠোঁট উল্টিয়ে কোনো মতে আবির বলে দুহাতে নিজের মুখ ঢেকে ফেলল। মেঘের বুকের ভেতর মোচড় দিয়ে উঠেছে, লজ্জায় ভেতরটা হাঁসফাঁস করছে। মেঘ আবিরকে নিজের দিকে ঘুরিয়ে উদ্গ্রীব হয়ে বলল, ম্যাম, এখনো এত লজ্জা পেলে হবে? সংসার করতে হবে না? আমাকে আহিয়ার আব্বু হতে হবে না? লজ্জায় মেঘ চিবুক আরো নেমে গেল, ঠোঁট জোড়া তিরতির করে কাঁপছে, শরীরের প্রতিটা শিরা উপশিরায় কম্পন অনুভব হচ্ছে। মেঘ মাথা নিচু করে দাঁত দিয়ে ঠোঁট কামড়াচ্ছে। আবির মেঘের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। অকস্মাৎ তানবীরের কল আসায় মেঘের দিকে থেকে আবির দৃষ্টি খানিকটা সরালো। এতেই মেয়েটার স্বস্তি ফিরে পেল। আবির জিজ্ঞাসা করলো, কিরে, কোথায় আছিস? আছি তোমাদের আশেপাশে থাকার দরকার নেই। খুব বেশি সমস্যা না হলে চলে আয়, একসাথে বসি, চা খাই, গল্প করি। এখন তো অবৈধ সম্পর্ক না, বৈধ সম্পর্কে আছিস। তোমরা বসো, আসছি কিছুক্ষণের মধ্যে। ঠিক আছে। মেঘ লজ্জায় সেজে চোখ সরিয়েছে, আর তাকানোর নামই নিচ্ছে না। আবির কয়েকবার ডেকেছে, কিন্তু সারা শব্দ নেই। আবির কিছু সময় নিষ্পলক চোখে চেয়ে রইল। আবিরের কণ্ঠস্বর শান্ত, কোমল গলায় বলতে শুরু করলো, প্রিয় কাদম্বিনী, আমার প্রণয় কাব্যের না লেখা এক চিঠি শেষ। মেঘ তৎক্ষণাৎ ঠোঁট ফুলিয়ে বলল, প্লিজ আমাকে কাদম্বিনী ডাকবেন না। আবির থমকালো, সরু চোখে তাকিয়ে প্রশ্ন করলো, কেন? মেঘের কণ্ঠস্বর নিরেট, গম্ভীর গলায় বলতে লাগলো, আপনার মুখে মেঘ ব্যথিত অন্য কোনো মেয়ের নাম শুনতে চাই না, ডিরেক্ট কিংবা ইনডিরেক্ট, কোনোভাবেই না। আপনি আমার মানে শুধুই আমার। আপনার মনের ভেতর থেকে বাইরে পর্যন্ত সবটাই আমার দখলে। কথাটা মাথায় রাখবেন। আবির হতবাক হয়ে রইল। কয়েক সেকেন্ড নীরবে মেঘের দিকে তাকিয়ে থেকে আহাম্মকে আচমকা প্রশ্ন করলো, বাই এনি চান্স তুমি কি কারোর প্রতি জেলাস? না,
আপনি আমাকে কাদম্বিনী বলেছেন, যার অর্থ মেঘমালা। মেঘ আমি হলে মালাকে নিশ্চয়ই আপনার মামাতো বোন, যাকে আপনি এখনো মিস করেন, শয়নে স্বপনে তার কথা ভাবেন, আর সেজন্যই ইনডাইরেক্টলি আপনি আমাকে মেঘমালা বলে সম্বোধন করছেন। আবির কপালে ভাঁজ ফেলে সূক্ষ্ম দৃষ্টিতে মেঘকে দেখছিল। মেঘের কথা শেষ হতেই ধপ করে চেয়ারে বসে পড়ল, ডান হাতে নিজের মাথা চেপে বিড়বিড় করে বলতে লাগলো, তানভীর, ভাইরে কই তুই? মেঘ রাগী স্বরে বলল, ভাইয়াকে ডাকছেন কেন? ভাইয়া কি করেছে? এর মধ্যেই তানভীর এসেছে। পেছনে বন্যা বসা। বন্যা বাইক থেকে নেমে আবিরকে সালাম দিল। আবির সালামের উত্তর দিয়ে অসহায় দৃষ্টিতে তানভীরের দিকে তাকালো। মেঘের সঙ্গে চোখাচোখি হতে বন্যা নিঃশব্দে হাসলো, কিন্তু বিপরীতে মেঘের ঠোঁটে হাসির লেশমাত্র দেখা গেল না। বন্যা চোখের ইশারায় জিজ্ঞাসা করলো, জানতে চাইলো কি হয়েছে। মেঘ এপাশ ওপাশ মাথা নেড়ে বোঝালো, কিছু হয়নি। বন্যাকে ইশারা দিতে বন্যা চুপচাপ মেঘের পাশে চেয়ারে বসলো। আস্তে করে জানতে চাইলো, ভাইয়া কিছু বলেছে? মেঘ ধীর গলায় বলল, না। আবির তখনও অসহায় দৃষ্টিতে তানভীরকে দেখছে। বিষয়টা তানভীরের নজরে পড়তেই ভ্রু নাচিয়ে প্রশ্ন করলো, কি হলো ভাইয়া? আবির ভাবুক স্বরে বলল, ভাই, তুই ঠিকই বলেছিলি। তানভীর আশ্চর্য নয়নে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, আমি আবার কবে কি বললাম? আমি যখন দেশের বাইরে ছিলাম তোকে ফোন দিলে প্রায়ই বলতি আমার বোন খুব একটা সুবিধার না, মনে হয় ওর মাথায় কোনো ছিট আছে। ও এখন কি বলে কি করে সে নিজেই জানে না। আমার বোনকে সামলাতে তোমার খুব কষ্ট হবে। তোমার জন্য আমার খুব মায়া হচ্ছে ভাইয়া। আমি উল্টে তোকে ধমক দিয়ে বলতাম, আমার বউয়ের ব্যাপারে আজে বাজে কথা বলার সাহস কোথায় পাস? ও যেমন আমি ওকে তেমনই ভালোবাসবো। ও পাগল হলে আমিও ওর জন্য পাগল হব। আমার ভালোবাসা দিয়ে সব ঠিক করে ফেলবো। আরো কত কিছু না তোকে বলেছি। ভাই প্লিজ আমাকে মাফ করে দিস। ভাই তুই মহান। 20 বছর যাবৎ এই নিয়ে পাগলামি সহ্য করেছিস। তোর মতন ভাই প্রতিটা ঘরে ঘরে দরকার। মেঘ চোখ রাঙিয়ে একবার আবিরের দিকে তাকাচ্ছে, আবার তানভীরকে দেখছে। তানভীর চোখের ইশারায় আবিরকে চুপ করতে বলছে, কিন্তু আবির কথা বলেই যাচ্ছে। তানভীর দাঁত কেলিয়ে হেসে বলল, কোথায় কি যাতা বলছো? বোনের মতন ভালো মেয়ে দুইটা পাবে না। তোমার ভাগ্য ভালো আমার বোনের মতো বউ পেয়েছো, নয়তো তুমি যে বদরাগী ভাই, কপালে বউ জুটতো না। সারা জীবন অবিবাহিত ট্যাগ লাগিয়ে ঘোরা লাগতো। তবুও ভালো ছিল। এখন মনে হচ্ছে 16 বছর কার জন্য লড়াই করেছি আমি। কোনোদিন কোনো মেয়ের দিকে তাকিয়ে দেখিনি, প্রয়োজনের বাইরে কোনো কথা বলিনি। সর্বক্ষণ মনে মস্তিষ্কে শুধু তোর বোন ছিল। ওকে বিয়ে করার জন্য কত কি করলাম। সেই মেয়ে কিনা বলে আমি শয়নে স্বপনে মালার কথা ভাবি, মালাকে মিস করি, মালার কথা স্মরণ করে ওকে কাদম্বিনী ডাকি। তানভীর প্রশ্ন করলো, কাদম্বিনীর সাথে মালার সম্পর্কেও কি? কাদম্বিনী অর্থ মেঘমালা। ও, আমি বাংলায় খুব কাঁচা, তাই অর্থ বুঝে ব্যাখ্যা দিতে পারলাম না। আমাকে ক্ষমা করো ভাইয়া। মেঘ এখনো অগ্নিদৃষ্টিতে তানভীরকে দেখছে। মেঘের হাবভাব দেখে বন্যা মেঘকে শান্ত করার চেষ্টা করছে। সামান্য বিষয় নিয়ে মেঘ আবিরের সাথে রাগারাগি করেছে এটা ভেবেই বন্যার হাসি পাচ্ছে। সকালে কফির বিষয় নিয়ে রাগ করে বাসা থেকে বেরিয়েছে। সেই রাগ কমতে না কমতেই আরেক বিষয়। হাসিতে বন্যার পেট ফেটে যাচ্ছে, কিন্তু প্রকাশ্যে হাসতে পারছে না। তানভীর মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, এভাবে কি দেখছিস? তুমি আমার নামে এসব বলেছো ওনাকে? না না, আমি কিছু বলিনি। আমার বোন কত ভালো আমি কি জানি না? শুধু রাগটা একটু বেশি, আর কোনো সমস্যা নেই। রাগ উঠলে মাথা ঠিক থাকে না, এই তো। মেঘ রাগে কটমট করতে করতে বলল, ঘরের শত্রু বিভীষণ। বন্যা মেঘকে থামাতেই ধীর গলায় বলল, কি সব বলছিস? সামান্য বিষয় নিয়ে কেউ এত রাগ করে?
তুই ওদের চিনিস না, আমি ওদের হাড়ে হাড়ে চিনি। পুরুষ জাত মানেই খারাপ, তাদের মনে এক বাইরে আরেক। দেখবে দেখাবে খুব ভালো মানুষ, আদৌ কিছুই না। বাবির আর চোখে তাকিয়ে প্রশ্ন করলো, আমিও কি তেমন? মেঘ ঘন ঘন উপর নিচ মাথা নাড়ল। তানভীর আবিরকে সান্ত্বনা দিতে বলল, থাক ভাই, মন খারাপ করো না। ছেলে মানুষ ঝামেলা মানে পুরো পৃথিবীর সব পুরুষই খারাপ। তুমি একা ভালো হওয়ার সুযোগ তোমার তুমি একা ভালো হওয়ার সুযোগ নেই। যদি তুমি মালাকে মিস করো, সে তো আরো বেশি খারাপ। ওদের কথোপকথন শুনে বন্যা নিঃশব্দে হাসছি। কি এক বিষয় নিয়ে মেঘ আবির তানভীর সিরিয়াস ভাবে ঝগড়া করছে। হাসতে পারছে না, আবার লজ্জাও লাগছে। হাসিও পাচ্ছে, আবার লজ্জাও লাগছে। আশেপাশে মানুষজন কেমন করে তাকিয়ে আছে। তানভীর বন্যার দিকে এক নজর দেখলো। মেঘের রাগানোর জন্য ইচ্ছে করে বলল, ভাগ্যিস আমার বউটা ম্যাচিওর, এই দিক থেকে আমি নিশ্চিন্ত। আবির আর চোখে মেঘকে দেখছে আর মুচকি মুচকি হাসছে। মেঘ যে রাগে আগুন হচ্ছে সেটা বোঝার বাকি নেই। মেঘ চোখ লাল করে তানভীরের দিকে তাকিয়ে আছে। তানভীর মেঘকে ভ্যাংচাচ্ছে, এতে মেঘের রাগ আরো বাড়ছে। বন্যা দু হাতে মুখ চেপে হেসেই যাচ্ছে। কয়েক মুহূর্ত নিশ্চুপ থেকে মেঘের গর্জনের মতন হঠাৎ বলে উঠল, ছি ভাইয়া, তুমি এখনো তোমার এক্সকে মিস করো? তানভীর চমকে উঠল, সে সাথে বন্যাও। তানভীর বলল, মানে? সরি ভাইয়া, অতীত ভুলতে না পারলে তোমার কাছে আমার বান্ধবীকে দিতে পারছি না। আমি আগেই বলেছি, পুরুষ জাতি খারাপ। দেখলি বন্যা, সেই দলে আমার ভাইও আছে। বন্যা মুখে হাসি গায়েব হয়ে গেছে। মেঘের কথা ঠিকমতো বুঝতে পারছে না। তানভীর আবির দুইজনেই মুখ চাওয়াচাই করছে। তানভীর প্রশ্ন করল, আমি কি বললাম? আমি কি করলাম? তুমি করনি, তোমার অতীত করেছে। কি যেন নাম? আয়শা না? বন্যার মুখ ভার হয়ে আছে, হাসির ছেটেফোঁটাও নেই মুখে। তানভীর বক্র দৃষ্টিতে বন্যাকে একবার দেখলো। মেয়েটার মুখ ফুলিয়ে বসে আছে। তানভীর ভ্রু কুঁচকে বলল, অতীত থাকা কি দোষের? হঠাৎ সেই নাম কেন উঠেছে? কারোর অতীত থাকা দোষের নয়, তবে অতীতের স্মৃতি আঁকড়ে তার নামের প্রথম অক্ষরে টি শার্ট পরে ঘুরঘুর করাটা দোষের। আর এই দোষ ক্ষমার অযোগ্য। তানভীর চমকে উঠে নিজের পরনের টি শার্টের দিকে তাকালো। ডিজাইনিং টি শার্টের মাঝখানে এ লেখা। স্পষ্ট তাকালে বোঝা যায় না, তবে কেউ সূক্ষ্ম নজরে চাইলে ঠিকই বুঝতে পারবে। মেঘ বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করে অক্ষরটা খুঁজে পেয়েছে। বন্যা, আবির, তানভীর তিনজনের নজরেই টি শার্টে। আবির শান্ত কণ্ঠে বলল, বউ, আমার সম্মতি তোমার মতন অত বিচক্ষণ না। টি শার্টের ডিজাইনের ভেতরে এ লেখা নাকি এস লেখা, সেসব দেখার সময় আছে নাকি তার? সময় না থাকলেও এক কালারের টি শার্ট পরবে, দরকার হলে সাদা পাঞ্জাবি পরে ঘুরবে। তাই বলে এ লেখা টি শার্টই কেন? বে লেখা টি শার্ট বাজারে ছিল না? আপনি আবার ভাইয়ার হয়ে সাফাই গাইছেন? কি মেয়ে রে বাবা! তানভীর বন্যার দিকে তাকিয়ে বলল, তোমার ননদকে একটু বোঝাও। এতক্ষণ বন্যার মুখে হাসি থাকলেও এবার সে নির্বিকার মেঘকে বোঝানোর চেষ্টা করলো না। ছোটখাটো বিষয়ে মেয়েরা খুব তাড়াতাড়ি কষ্ট পায়। এতক্ষণ মেঘের কথাগুলো ফাজলামো মনে হলেও এবার না চাইতেও বন্যা সিরিয়াস হয়ে গেছে। গলা দিয়ে কথা বের হচ্ছে না। বোঝাতে চাচ্ছে সে একদমই ঠিক আছে, কিন্তু চোখে মুখে ফুটে উঠেছে সে ঠিক নেই। মিনিট 10 চলল তানভীর আর মেঘের ঝগড়া। মাঝখানে
মাঝখানে মাঝখানে আবির দু একটা কথা বলে সেটাও হাজারটা দোষ ধরছে মেঘ। সকালের রাগটা এখন পুরোপুরি কমেনি। 10 মিনিট যাবৎ বন্যা নিশ্চুপ বসে আছে। ঝগড়ার এক পর্যায়ে মেঘ বসা থেকে উঠে দাঁড়ালো, বন্যার হাত ধরে বলল, চল আমার সাথে। ওদের সাথে কথা বললে কোনো লাভ নেই, পুরুষজাত খারাপ। একজন মালাকে ছাড়া বাঁচছে না, আর একজন আয়েশাকে ছাড়া। শুধু শুধু তোর আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। আবির বসা থেকে উঠে বলল, এই দাঁড়াও, আমি তোমাকে বাসায় পৌঁছে দিচ্ছি। তানভীরের দিকে তাকিয়ে আবার বলল, এই তানভীর, ওকে বাসা পর্যন্ত দিয়ে আয়। মেঘ গর্জে উঠে বলল, কোনো দরকার নেই, আমরা বাসা চিনি, একাই যেতে পারবো। আবির গম্ভীর কণ্ঠে ডাকলো, মেঘ। মেঘ। মেঘ রেগে কটমট করে বলল, খানবাড়িতে আপনাদের প্রবেশ নিষেধ। আমি এক্ষুনি বাসায় গিয়ে আব্বু বড় আব্বুকে সব বলবো। বাসার আশেপাশেও যেন আপনাদের না দেখি। মেঘ বন্যাকে টানতে টানতে নিয়ে একটা রিকশায় উঠে বসলো। তানভীর হতবাক হয়ে চেয়ে আছে। মেঘের রাগ উঠলে মাথা ঠিক থাকে না, তাই বলে বন্যাও মুখ ফুলিয়ে চলে গেল। ওর কি করা ওর কি উচিত ছিল না তানভীরের সাথে যাওয়া? রাত 9টার উপরে বাজে। তানভীর বন্যার বাসার সামনে দাঁড়িয়ে আছে। বন্যাকে একের পর এক কল দিচ্ছে, কিন্তু রিসিভ করছে না। নতুন জামাই অসময়ে বাসায় যেতেও লজ্জা লাগছে। অনেকগুলো কল দেওয়ার পর অবশেষে কল রিসিভ করেছে। বলুন, কোথায় ছিলে এতক্ষণ? কতগুলো কল দিচ্ছি তোমাকে। আমি ঘুমিয়েছিলাম, দেখিনি। আমার আমার কোনো যে আমার কেন জানি মনে হচ্ছে তুমি আমার কেন জানি মনে হচ্ছে না তুমি নিচে আসো তো দেখি একটু। বন্যা চমকে উঠে জিজ্ঞাসা করলো, আপনি এখানে? আপনি কোথায় এখন? অফিস থেকে কল দিতে দিতে এখন তোমাদের বাসার নিচে আছি। দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুটো ব্যথা হয়ে গেছে। আসো প্লিজ। বন্যা কিছু বলার সাহস পেল না, বেরিয়ে এলো বাসা থেকে। রাত গভীর, পরিবেশ একদম শান্ত। তানভীরের পরনে এখন কালো রঙের টি শার্ট, যার মাঝে সাদা রঙের বড় করে লেখা বি। বন্যার টি শার্টের দিকে একবার দেখলো, কিন্তু তানভীরকে কিছু বুঝতে দিল না। বলল, এত রাতে আপনি এখানে? নিজের বিয়ে করা বউকে দেখতে আবার সময় লাগে নাকি? ইচ্ছে হয়েছে এসেছি। বাসায় নিতে পারছি না বলে কি বউকে দেখতে আসতে পারবো না? আমি সেটা বলিনি। তখন রাগ করে চলে এলে কেন? বন্যা মলিন হেসে বলল, রাগ করিনি, তা তোমার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। বনু রাগের মাথায় কি বলেছে, তুমিও ওর সঙ্গে সিরিয়াস হয়ে গেলে। এটা কি ঠিক হলো? বন্যা উত্তর দিচ্ছে না। তানভীর আবারও বলল, বনু বাসায় গিয়ে কি বলেছে জানো? কি বলেছে? আমি নাকি তোমার সাথে সিরিয়াস ঝগড়া করেছি, বনুকেও বকা দিয়েছি। আরো কি বলেছে কে জানে। আব্বু আমাকে কল দিয়ে ইচ্ছে মতো বকা দিয়েছে। ওর জন্য সকালে একবার ধমক খেলাম, একটু একটু আগে আবার। বাসায় যাওয়ার পর নিশ্চয়ই আবারও খাবো, কিন্তু বনু সে তো দিব্যি আছে। বন্যা চাপা স্বরে বলল, অনেক রাত হয়েছে, বাসায় যান। যাবো, তার আগে এ লেখা টি শার্টগুলো পুড়িয়ে তোমার মনের ভেতরে ক্ষোভ, অভিমান, কষ্টগুলো দূর করে নেই। কিছু পোড়াতে হবে না। পোড়াবো তো অবশ্যই। দেখো, ব্যাগে করে টি শার্ট নিয়ে এসেছি। হঠাৎ রাস্তার পাশে থেকে কেউ একজন বলে উঠল, আগে বলেছিলাম এই ছেলেকে বিয়ে করো না, রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। আমার কথা মানলে না। আজ যদি আমাকে বিয়ে করতে রাজি হতে, তাহলে আমার মনে জায়গা পেতে। চায়ের দোকানে তোমার নাম দিয়ে দিতাম। তানভীর বন্যা দুইজনে সেদিকে তাকালো। মোখলেস মিয়া এক বালতি পানি হাতে দাঁড়িয়ে আছে। তানভীর রাগে ফোঁস করে উঠল। বন্যা তৎক্ষণাৎ তানভীরের হাত চেপে ধীরে বলল, রাগ দেখাবেন না প্লিজ। মোখলেস মিয়া আবারও বললেন, আমি এখনো তোমাকে ভালোবাসি। আমার মনের দরজা তোমার জন্য এখনো খোলা। তানভীর রাগান্বিত কণ্ঠে বলল,
আমি কি দাদিকে খবর দেব? আমার বউয়ের দিকে কোন নজর দিলে আপনার সংসারে আগুন জ্বালিয়ে দেব। ফায়ার সার্ভিস 3 টিম এসেও সে আগুন নিভাতে পারবে না। এই আমি বলে রাখলাম। মকলেস মিয়া হাসতে হাসতে বললেন, দাদিরে আর কমন লাগতো না। আমি যাইতেছি, চা খাইয়া যাইও। বন্যা তানভীরের দিকে তাকিয়ে বলল, এত ভালোবাসেন আমাকে? জি। তবে এই লেখা গেঞ্জি পরলেন কেন আবার? এরপর থেকে যা কিনবো সব তোমাকে সাথে নিয়ে কিনবো। দরকার হলে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখে নিব এই অক্ষর আছে কিনা। বন্যা মুচকি হেসে বলল, আমি মজা করেছি। তানভীর গম্ভীর কণ্ঠে বলল, কিন্তু আমি সিরিয়াস। রাত 10টা বাজে 26 মিনিট। মেঘ সদর দরজার কাছে পায়চারি করছে। মোজাম্মেল খান সোফায় বসে চা খাচ্ছে। হঠাৎ আবির এসে দরজায় দাঁড়াতেই মেঘ বলল, কোথায় যাচ্ছেন? আবিরের সহজ সরল জবাব, বাসায়। মেঘ চাপা স্বরে বলল, বলেছি না এই বাসায় আপনার প্রবেশ নিষেধ। মেঘ চোখ ঘুরিয়ে মোজাম্মেল খানের দিকে এক নজর দেখল, পরপর মেঘের দিকে তাকিয়ে ঠাট্টার স্বরে বলল, আমি আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি, এবার কিছু বলবেন? মোজাম্মেল খান ভেতর থেকে ডাকলেন, আবির, ওইদিকে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। আবির মেঘের দিকে তাকিয়ে আলগোছে চোখ মারল, মুচকি হেসে বলল, শ্বশুর আব্বু ডাকছে আমাকে। আমি কি যাব? মেঘ আর কথা বাড়ালো না, ভেঙচি কেটে বিড়বিড় করতে করতে নিজের রুমে চলে গেল। মোজাম্মেল খান শান্ত গলায় বলল, বসো। আবির সঙ্গে সঙ্গে বসলো, মৃদু স্বরে আওড়ালো, চাচ্চু আপনার শরীর কেমন আছে? আছি আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, খুব ভালো। কিন্তু দেখে তো মনে হচ্ছে না। মেঘের কি হয়েছে? সন্ধ্যা থেকে রেগে আছে। এত ডাকলাম 5 মিনিট বসলো না, কথাও বললো না। ঝামেলা হয়েছে কোনো? না, তেমন কোনো সমস্যা নেই। মোজাম্মেল খান কণ্ঠের স্বর গম্ভীর করে বলল, দেখো আবি, তোমার পাগলামির জন্য আমার মেয়েকে তোমার হাতে তুলে দিয়েছি। এখন তোমার জন্য যদি আমার মেয়ে কষ্ট পায় তাহলে এর ফল খুব খারাপ হবে। আবির মাথা নিচু করে বলল, আমার আচরণের কারণে মেয়ে কখনো কষ্ট পাবে না ইনশাল্লাহ। আলী আহমেদ খান রুম থেকে বেরিয়ে আসতে আসতে বলল, কি ব্যাপার, আমার ছেলেকে একা পেয়ে তোর শাসন করা শুরু হয়ে গেল? শাসন করছি না ভাইজান, সাবধান করছি। মেয়ে কিন্তু আমার একটাই। আবির বিড়বিড় করতে করতে বলল, বউ আমার একটাই। কি বললে? আবির থতমত খেয়ে বলল, এভাবে ঠেট না দিয়ে আমাদের জন্য একটু দোয়া করবেন। আমি তোমাকে ঠেট দিচ্ছি? আলী আহমেদ খান হাসতে হাসতে সোফায় এসে বসলেন। আবির অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, মুখ মুচকে সত্যি কথা বেরিয়ে গেছে, দুঃখিত। কি? আবির মৃদু স্বরে বলল, আমার সাথে রাগ দেখিয়ে লাভ নেই। আপনার মেয়ের সাথে চলতে চলতে আমিও ওর মতন হয়ে যাচ্ছি। মোজাম্মেল খান হতাশ ভঙ্গিতে আলী আহমেদ খানের দিকে তাকিয়ে বললেন, ভাইজান ওরা বড় হবে কবে? ভেবেছিলাম আবিরের মনে হয় একটু বুদ্ধিশুদ্ধি হয়েছে, বিয়ে দিলে সংসারে মনোযোগ দিয়ে করতে পারবে। আমি নানা হব, আপনি দাদা হবেন। কতই না ভালো লাগবে, কিন্তু ওদের লক্ষণ তো ভালো লাগে না। আবির মলিন চোখে তাকিয়ে আবারও বিড়বিড় করলো, শ্বশুর আব্বু, আপনার মেয়ে এখনো বাবু। তাকে বাবু থেকে বাবুর মা বানানোটা আমার কাছে চতুর্থ বিশ্বযুদ্ধের সমতুল্য। কি হলো, বিড়বিড় করে কি বলছো? কিছু না। মালিহা খান রান্নাঘর থেকে ডাকলেন, কিরে আবির, খাবি না? আসছি আম্মু। আবির ঝটপট উঠে গেল। আব্বুর সামনে নিজের বাবা হওয়ার কথা শোনা সত্যি লজ্জাজনক, যদিও সে লজ্জাবোধ আবিরের একটু কমই আছে। আবির খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে গেল। রুম অন্ধকার। আবির রুমের আলো জ্বালাতেই দেখল রুম একদম ফাঁকা, কোথাও কারোর অস্তিত্ব নেই। মেঘ বলে কয়েকবার ডাকলো, কিন্তু কারোর সাড়া নেই। ব্যালকনিতেও কেউ নেই। আবির চুপচাপ ফ্রেশ হতে গেল। মিনিট কয়েক পর একটা বালিশ নিয়ে রুমে থেকে বেরিয়ে সোজা মেঘের রুমে দিকে ঢুকলো। মেঘ টেবিলের ল্যাম্প জ্বালিয়ে বই পড়ছিল। আবির বিছানার কাছে গিয়ে দাঁড়ালো। বালিশটা বিছানায় রাখতেই
মেঘ চমকে উঠল। আপনি এখানে কেন? ঘুমাতে এসেছি। আপনার রুম নেই? আবির স্বাভাবিক কণ্ঠে বলল, তখন না বললাম আমি শ্বশুর বাড়িতে এসেছি। শ্বশুর বাড়িতে আসলে বউয়ের রুমে থাকবো, এটা কি স্বাভাবিক না? থাকুন, আমি আপনার শ্বশুর আপনি আপনার শ্বশুর বাড়িতে, আমি আমার শ্বশুর বাড়ি চলে যাচ্ছি। আবির মেঘের হাত ধরে থামিয়ে দিয়ে বলল, এই না না, একদম না। রাত কয়টা বাজে দেখেছো? কোনো ভদ্রবাড়ির মেয়ে এত রাতে শ্বশুর বাড়িতে যায় না। তুমি বরং আগামীকাল সকালে যেও, কেমন? মেঘ ভ্রু কুঁচকে বলল, আপনি আসলে একটা কি বলো বলো? কিছু না। মেঘ আবিরের হাত ছাড়িয়ে উঠে যেতে লাগলো। আবির জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মৃদু হেসে গান শুরু করলো। ও বউ, তুমি আমায় কি ভালোবাসো না? ও বউ, কেন আমার কাছে আসো না? আবিরের কণ্ঠে এমন গান শুনে মেঘ হাসি থামিয়ে রাখতে পারছে না, তবুও গুরুগম্ভীর ভাব নিয়ে তাকিয়ে আছে। আবির আবারও বলল, ও বউ, তুমি রাগটা কি কমাবে না? ও বউ, একটু একটু কি হাসবে না? এ- এবার বা এবার হাসি চেপে রাখতে পারল না। মেঘ হাসতে সময় লাগলেও মেঘের নিজের কাছে টেনে নিতে আবিরের এক মুহূর্ত সময় লাগেনি। একটানে মেঘকে শুইয়ে দিয়েছে। আবিরের বাহুর ওপর মেঘের মাথা। আবির মেঘের দিকে পাশ ঘুরিয়ে শুয়েছে। মেঘের কপালের উপর পড়ে থাকা এলোমেলো চুলগুলো আলতো হাতে ঠিক করে দিচ্ছে আবির। চোখে মেঘের দু চোখ বন্ধ, হৃদস্পন্দন বাড়ছে, গলা শুকিয়ে আসছে, ঢোক গিলতে কষ্ট হচ্ছে। আবির অকস্মাৎ মেঘের লালচে গালে চুমু খেলো। মেঘের শরীরের প্রতিটা কম্পন আবির উপলব্ধি করছে। হঠাৎ মেঘের কানের কাছে ঠোঁট এগিয়ে ডাকলো, বউ। মেঘ জবাব দিতে পারছে না, শরীর কাঁপছে, লজ্জায় চোখ খুলতে পারছে না। আবির আবার ডাকলো, ও বউ। হুম। আবির নরম স্বরে ফিসফিসিয়ে বলল, আমার শ্বশুরাব্বু আর তোমার শ্বশুরাব্বু দুজনেই খুব ইচ্ছা নানা দাদা হওয়ার। একটু আগে আমাকে বলছিল আমারও খুব ইচ্ছে আহিয়ার আব্বু হওয়ার। তোমার কি আহিয়ার আম্মু হতে ইচ্ছে করে না?